হ্যালো বন্ধুরা, তো নমস্কার তোমাদের সবাইকে। ফার্স্টে আমি আগের ভিডিওতে যে একটা ভিডিও করেছিলাম সেটার মধ্যেও প্রেগনেন্সির ভিডিও, আমি একটা ভিডিও তোমরা অনেক দিন ধরে বলতেছিলে যে ভিডিও চাই, তো আমি ভিডিও দিয়েছিলাম। তো আরও অনেক মানুষ আমাকে কমেন্ট করেছে কি প্রেগনেন্সির সময় কোন কোন খাবারটা বেশি ভালো। তো প্রেগনেন্সির সময় আমি খেয়েছিলাম, যখন মিষ্টি ছিল আমার পেটে তখন আমি খেয়েছিলাম মর্নিংয়ের সময় কাজু বাদাম, তারপরে বাদাম, তারপরে কিশমিশ, এগুলো আমি রাত্রেবেলায় ভিজিয়ে রাখতাম, এগুলো খেয়েছি। তারপর এগুলো ধরো 7টার সময় এগুলো খাওয়ার পর কোনো একটা নর্মাল খাওয়া, যেরকম রুটি হোক ভাত হোক, কিন্তু অল্প, বেশি না, বেশি খেলে কিন্তু ভমিটিং হবে। তারপরে আরও তোমার নারকলের পানি, এগুলো কিন্তু অনেক ফায়দেমান। পালং শাকটা হলো সবার থেকে ভিটামিন। পালং শাকটা যত পারো তোমরা খাবে, মানে যাদের ডেলিভারি হবে। আর দুধ, দুধের মধ্যেও কিন্তু অনেক প্রচুর ভিটামিন আছে। দুধটা কিন্তু প্রায় তোমরা 1 গ্লাস করে খাবে, আর দুধের মধ্যে কেশরটা মিশিয়ে নিবে। কেশরটা খেলে নাকি, আমি অনেক ভিডিও তো আগে দেখতাম যখন মিষ্টি ছিল, আমি এগুলোই কিন্তু ভিডিওতে দেখতাম কি খেলে বেবি সুন্দর হবে, কি খেলে বেবি সুস্থ থাকবে। তো কেশরটা খেলে নাকি বেবি অনেক সুন্দর হয়, অনেক ফর্সা হয়। আরও আছে মাছ, ডিম সিদ্ধ একটা করে রোজ খাবে। ডিমের মধ্যেও প্রচুর ভিটামিন থাকে, আয়রন থাকে, ক্যালসিয়াম থাকে। আর চিকেনটাও খাবে। যারা না খাও তারা পনির খেতে পারো, যারা ভেজ তারা পনির খেতে পারো, যারা নন ভেজ তারা ডিম, মাছ, পনির খাবে। সপ্তাহে 2 দিন যদি চিকেন খেতে পারো অনেক ভালো। আর ডিমটা কিন্তু সব দিন সকালবেলা যখন ড্রাই ফ্রুটস খাওয়া হইব, যেরকম কিশমিশ বাদাম যখন খাবে তার সাথে একটা কলাও খেতে পারো, কলাটাও কিন্তু সেই ভিটামিন। তারপরে কলাটার সাথে ডিম সিদ্ধটা রোজ খাবে। আর তারপর মসুর ডাল, মুগের ডাল, তারপরে মটরের ডাল, যত রকমের ডাল আছে ডালটা প্রচুর পরিমাণে খাবে। 1 বাটি ডাল নেবে, ডালটা পুরা খাবে, মানে দুপুরের সময় ডালটা খাওয়ার চেষ্টা করবে। আর আমার অনেক ভমিটিং হইতো, তার কারণে আমি কিচ্ছু খাইতে পারতাম না, কিন্তু আমি রুটিটা খাইলে আমার বমি হইতো না। আর ভমিটিং বেশি হইলে নাকি তোমার গাল হয়, এটা আমি অনেক ভিডিওর মধ্যে দেখেছি, কিন্তু কোনটা সত্য কোনটা মিথ্যে এটা আমি জানি না। কিন্তু আমার সময় অনেক ভমিটিং হইতো আমার, আর আমার গাল হয়েছে বেবি গাল, প্রচুর পরিমাণে আমার ভমিটিং হতো, আমি কিচ্ছু খাইতে পারতাম না। আর স্মেলের পরিমাণটা আমার অনেক বেশি ছিল, আমি কিচ্ছু গন্ধ আমার সহ্য হতো না। আমি ডেলিভারি না হওয়া অবধি আমি পেঁয়াজটা কিন্তু আমি কাঁচা পেঁয়াজ একদম খাইতে পারি নাই। সব যদি 5-6 মাস পরও আমি খাইতে পারছি, কিন্তু কাঁচা পেঁয়াজটা আমি খাইতে পারি নাই। আর আর টুকটাক আমার গলাটা একটু বসে গেছে, সর্দি ভাব। আর তোমার টুকটাক কাম কিন্তু করতে থাকতে হবে, কারণ বসে যদি রিল্যাক্স নাও, বেশি রিল্যাক্স নেওয়াটা জরুরি, কিন্তু বেশি রিল্যাক্স নিলে কিন্তু বেবির ক্ষতি হয়, পা ফুলে যাবে, মুখ ফুলে যাবে। আমার কিন্তু মিষ্টির সময় আমি কাম কিন্তু প্রচুর করেছি, কিন্তু করলে কী হবো, তবুও আমার লাস্ট যখন 3rd ট্রাইমেস্টারে আমি, তখন কিন্তু আমার মুখ, আমার হাত, আমার পা সব ফুলে গিয়েছিল। আর অনেকেই বলে নাকি বেবি গার্ল হলে নাকি মানে ফেসের মধ্যে একটা নিউ গ্লোয়িং আসে, সেটা কিন্তু আমারও এসেছিলো। আমার ফার্স্টে যখন 3 মাস, তখন কিন্তু আমি একদম শুকনো হয়ে গেছিলাম। যখন আমার 5-6 মাস, ধরো 8 মাস, তখন আমার গ্লোয়িংটা কিন্তু ভেসে উঠেছে। তো আমার আইডিয়া ছিল, কারণ আমার দিদির একটা আছে, আমার ঝাল আর আমার কিন্তু একই সাথে বেবি হয়েছে 2 মাস আগে পরে। ওর বেবি কিন্তু অত একটা লড়াচড়া করতো না, ওর বেবি বয় হয়েছে,
ওর বেবি লড়াচড়া করতো না অত একটা, কিন্তু আমার বেবি প্যাডের মধ্যে অনেক লড়াচড়া করেছে। আর অনেক লড়াচড়া করলে নাকি বেবি গার্ল হয়। আমি অনেক ভিডিওতে দেখেছি আর অনেক মানুষের মুখেও আমি শুনেছি কি বেশি লড়াচড়া করলে গার্ল বেবি হয়। আর শাকের মধ্যে কিন্তু প্রচুর ভিটামিন থাকে। তোমরা যত পারো শাকটা ডেইলি একটা না একটা রোজ রাখবে, কিন্তু পালং শাকটার মধ্যে বেশি ভিটামিন থাকে। পালং শাকটা আমি মিষ্টির সময় পালং শাকটা কিন্তু আমি অনেক খাইছি। আর অনেকে বলে অ্যাপেচার কিন্তু কম হলে নাকি বয় বেবি হয়, আর অ্যাপেচার বেশি হলে নাকি গার্ল বেবি হয়। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, কারণ আমার মিষ্টির সময় 150-র নিচে কিন্তু ছিল। যতবার আমি ইউএসজি করাইছি ততবারই আমার অ্যাপেচার একদম নিচে ছিল, আমার বেবি গার্ল হয়েছে। আর আরেকটা কথা, বেবি গার্লের সময় কিন্তু ওজনটাও কিন্তু অনেক বাড়ে। আমার মিষ্টির সময় কিন্তু আমার ওজন 69। ও মাই গড, 69 হয়ে গেছিলো। কিন্তু এখন একদম আগের মতো হয়ে গেছে নর্মাল। কিন্তু ওজন কিন্তু বেশি হলে নাকি গার্ল বেবি হয়, আর ওজন কম হলে নাকি বয় বেবি হয়। এটা আমার সত্যি হয়েছে কথাটা, আমার সঙ্গে ওজন কিন্তু আমার বেড়ে গিয়েছিল। আর আরেকটা কথা, এখানে আমার কিন্তু ইউরিনের সমস্যা দেখা দিয়েছিল। আমি একটা ভিডিওর মধ্যে কমেন্ট করেছিলাম যে মানে ডেলিভারির পরে ইউরিনের সমস্যাটার কথা। এই সমস্যাটা আমারও হয়েছিল। আমি এটা নিয়ে তোমাদের জন্য আরেকটা ভিডিও তৈরি করে নিয়ে আসবো। ডেলিভারির পরে, যে ডেলিভারি হওয়ার পরে তোমার ইউরিনের সমস্যা কী কারণে হয়, কেন হয়, আর কাদের হয়। যে ইউরিন মানে ইউরিন হয় না, ইউরিন একদম আটকে যায়, হয়তো পটিটাও আটকে যায়। পটিটা হলেও ইউরিনটা কিন্তু হয় না। আমার মধ্যে এটা সমস্যা হয়েছিল, আমার ইউরিন পুরো অনেক মানে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছিলো ডেলিভারির পরে। পরে কীভাবে ইউরিন হলো, কী করে ইউরিন হলো, আর এখন আমি নর্মাল কী হিসেবে আছি, এটা নিয়েও আমি তোমাদের একটা ভিডিও দিব। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করো। আর সাবস্ক্রাইব করলে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে, তার কারণে সাবস্ক্রাইবটা করো আর ভিডিও দেখো। আর তোমাদের কী কী ভিডিও চাই প্রেগনেন্সি রিলেটেড আমাকে কমেন্ট করো। বাই বাই।